আদি কে কাকে ফোন করেছে তাতে কিচ্ছু যায় আসে না। ও এখানে থেকে গেছে তোমাকে ব্রেন ওয়াশ করবে বলে। একটা লোক ফোনে আছে জেনেও কেন তুমি এইভাবে কথা বলছো? হ্যালো অদিতি, হ্যালো অদিতি, হ্যালো। একটা লোক লাইনে রয়েছে, তারপরে তুমি এইভাবে কথা বললে কেন? তো কি হয়েছে? লাইনে রয়েছে তো কি হয়েছে? আমি কেয়ার করি নাকি? আমি কি ওর ভয় জুজু হয়ে থাকবো নাকি? না না, ভয় জুজু হবার কথা আমি বলছি না, একদম ওই কথা আমি বলছি না। তুমি যখন দেখছো যে আমি টেলিফোনে অদিতির সাথে কথা বলছি, তখন তুমি এই সিন ক্রিয়েটটা কেন করলে? আমি তো নিচে নামছিলাম তখন। তো নিচে কখন নামবে? নিচে নেবে হয় তুমি হন করে বাইরে চলে যাবে, তা না হলে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ হয় ফোনে কথা বলবে, তা না হলে কাজে ডুবে থাকবে। কখন বলবো আমাদের কথা? অনেক অপমান করেছো তোমরা অদিতিকে, অনেক অপমান করেছো। ও তোমাদের খায় না পড়ে না, কোনো কিছুর মধ্যে থাকে যে এই অপমান ওকে নিতে হবে? দরদ উতলে পড়ছে অদিতির জন্য। তোমার ছেলে এই অবস্থা চোখের সামনে দেখতে পাচ্ছ, তার সত্ত্বেও অদিতির জন্য দরদ উতলে পড়ছে তোমার। আমি অবাক হয়ে যাচ্ছি আদি। শোনো আদি, তোমার ছেলেকে যে মেয়েটি বিয়ে করবে বলেছিল সে তো এখানে নেই, চলে গেছে, সে তো আর ফিরবে না। কিন্তু সারা জীবন তো বিয়ে না করে থাকবে না। তোমার ছেলের বিয়ের ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমার ছেলের বিয়ের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসছো কেন? ওর সাথে কথা বললেই পারো। যেখানেই সম্বন্ধ করছি সেখানেই তো ওর মায়ের কথা শুনে সব পিছিয়ে যাচ্ছে, কেউ এগোতে চাইছে না। সম্বন্ধে যে করছো শঙ্খ জানে? আগে কিছু ঠিক হোক তারপর জানাবো। তাহলে এ ব্যাপারে শঙ্কর সাথে সরাসরি কথা বলে নাও। শঙ্কর তো আর বাচ্চা নয়, বিয়ে করবে কি করবে না সেটাও তোমাদের জানিয়ে দেবে। আমি সব ব্যাপারে থাকতে পারবো না। তোমার নিজের কোনো দায়িত্ব নেই? শঙ্কর বিয়ে দেওয়াটা নিশ্চয়ই আমার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু পাত্র নির্বাচন বা শঙ্করকে মোটিভেট করা এসব দায়িত্ব আমি নিতে পারবো না। শঙ্কর বড় হয়েছে, ও বিয়ে করবে কি করবে না তোমাদের জানিয়ে দেবে। তবে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, শঙ্কর বিয়েতে যদি অদিতি না থাকে তাহলে সেই বিয়েতে আমিও থাকবো না, সেটা স্পষ্টভাবে তুমি শঙ্করকে জানিয়ে দেবে। আর একটা কথা বৌদি, আমি যখন ফোনে কথা বলবো প্লিজ তখন ইন্টারাপ্ট করবে না। আমার কথা হয়ে যাওয়ার পর তুমি যা বলবে আমি শুনবো, কিন্তু আমি যখন ফোনে কথা বলবো তখন আমাকে ঝামেলা করবে না। অ্যান্ড ফাইনালি, তোমরা যদি মনে করে থাকো যে অদিতির জন্য আমার জীবন নষ্ট হয়েছে, তাহলে বৌদি এটাও মেনে নিতে হবে আমার জীবন নষ্ট হবার পেছনেও কিন্তু তোমরা দায়ী। আদি, এতদিন পর এটাই বুঝি আমাদের পাওনা ছিল? খুব ভালো করে ভেবে দেখো তো তোমাদের সেদিনকার অ্যাক্টিভিটি ঠিক কি ঘটেছিল, একটু ভাবলে মনে পড়ে যাবে। কিভাবে তোমরা ইন্ধন জুগিয়েছিলে আমার জীবনটা ধ্বংস করার জন্য। ভাবো, ভাবলেই মনে পড়ে যাবে। এ বাড়ির অনেক কিছু অদিতি মানতে পারেনি, অনেক নিয়ম অদিতি মানতে পারেনি। তোমরা অদিতিকে চাকরি ছাড়াবার চেষ্টা করেছিলে, সেটাও মেনে নিতে পারেনি। সেদিন যদি আমরা বাড়ির থেকে আলাদা হয়ে যেতাম, অদিতি যদি চাকরিটা করতো, তাহলে তো আমার সংসারটা, আমার জীবনটা এভাবে তছনছ হয়ে যেত না। তার মানে তুমি আমাদের দায়ী করছো? কিছুটা হলেও তোমরাও তো দায়ী বৌদি। সেদিন তো তোমরাও একটু নমনীয় হতে পারতে। চাকরি করাটা তো অপরাধ নয়। আর এরম তো নয় যে বিয়ে করার পর অদিতি চাকরি পেয়েছিল। অদিতি তো বিয়ে করার আগে থেকে চাকরি করতে, শুধু বলেছিল ওটা কন্টিনিউ করবে। আমি তো রাজি হয়েছিলাম, আমি তো আমার কথার খেলাপ করিনি। তুমি পছন্দ করতে চাকরি করা মেয়ে? না, আমি পছন্দ করতাম না, আমি স্বীকার করছি, আমি পছন্দ করতাম না। আমি ভাবতাম যে বাচ্চার ক্ষতি হবে। কিন্তু সেদিন তো তোমরা আমাকে বোঝাওনি, বরঞ্চ তোমরা তো অদিতির এগেনস্টে কথা বলেছিলে। তার মানে সব কিছুর মূলে আমরা, তাই তো? তোমার দিন কিনে নেওয়ার পর এখন এসব কথা বলছো। শঙ্খ মানুষ হয়ে গেছে, তুমি যত্ন আত্মীতে থেকেছো, কোনোদিন কোনো কষ্ট বুঝতে দিইনি। তা সত্ত্বেও
সব কিছুর মূলে আমরাই দায়ী, তাই তো আদি? না বৌদি, কোনো যত্ন আত্মি তোমরা করোনি। বাড়িতে রান্না হতো, সবার জন্যই হতো, আমার জন্যও হতো। বাড়ির কাজের লোকেরা সেসব এগিয়ে দিত। তা বাড়িতে যে থাকবে সে তো এইটুকু আশা করতেই পারে। এ তো বেশি কিছু করোনি তোমরা। হ্যাঁ, এটা ঠিক যে শঙ্কর দায়িত্ব তোমরা নিয়েছিলে, শঙ্করকে মানুষ করেছো, বড় করে তুলেছো, যেটা হয়তো আমি একা কখনো করে উঠতে পারতাম না। কিন্তু এটাও ঠিক, শঙ্করকে তার মায়ের কাছে কিন্তু তোমরা যেতে দাওনি। চলুন না স্যার, এমনিও তো আপনার এখন কোনো ক্লাস নেই, চলুন না একবার আমাদের রিহার্সালটা দেখবে, চলুন না স্যার। বাট আমি রিহার্সালের কি বুঝি? স্যার আপনার কাছে তো আমাদের সব রিপোর্ট জমা করতে হবে, আর আপনি যদি ব্যাপারগুলো না বুঝতে পারেন তাহলে আপনার কাছে কেউ রিপোর্ট করতে বলতো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। রিহার্সালে তোমাদের খুব কষ্ট হচ্ছে, তোমাদের হেক্টিক হয়ে যাচ্ছে, তোমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। বাট ওয়ান থিং, এটা রিহার্সাল রুমে যেন কেউ জানতে না পারে। গট ইট? কেন স্যার, আমরা তো ভেবেছিলাম গিয়েই। আমি চাই না কেউ জানুক। আমি যে পার্সোনালি খাবার পাঠাচ্ছি সেটা কেউ জানুক, সেটা আমি চাই না। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কলেজে এর জন্য একটা আলাদা ফান্ড থাকে। যারা বেশিক্ষণ রিহার্সাল করে বা রিহার্সাল রুমে অনেকক্ষণ থাকে, দেরি হয়ে যায়, তাদের জন্য এখান থেকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া হয়। যদিও সেটা পর্যাপ্ত নয়, তোমাদের তাদের খিদে মেটে না। তোমরা চিন্তা করো না, কাল থেকে তোমাদেরকে খাবার আনতে হবে না। আমি দারোয়ানকে বলে দিচ্ছি, ও সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। বাট ওয়ান থিং, এই ব্যাপারটা যেন রিহার্সাল রুমে কেউ না জানতে পারে। ঠিক আছে স্যার, একবার রিহার্সাল দেখতে যাবেন তো? চলুন না। আচ্ছা বাদে ভাই, আজকে রিহার্সাল কে করাচ্ছে তোমাদের? কেন স্যার, মোহর বাসনই তো করানোর কথা। আজ তো গানের রিহার্সাল চলছে, কাল আবার 3টে থেকে ড্রামা রিহার্সাল আছে এর সাথে। আর শিওর যে মোহর বসু রিহার্সালে আসছে? হ্যাঁ, আমরা তো একটু আগে রিহার্সাল রুমে ছিলাম। মোহর বসুতে এলো, তবে কি হয়েছে ঠিক জানি না, খুব গম্ভীর ছিল আজকে। যাক, তবু যে মহারানের রিহার্সালটা করাচ্ছেন এই অনেক। সকালবেলা যখন এসেছিল তখন মুখটা কেমন শুকনো দেখতে পেয়েছিলাম। খবর নিয়ে জানলাম হোস্টেলের খাবারের টাকা দিতে পারেনি। আমরা তো সাবসিডি দিই, ওইটুকু টাকাও জোগাড় করতে পারিনি। ওর অদিতি ম্যাম কি করছে, কিংবা ওই আদি স্যার? বাধ্য হয়ে টাকাটা দারোয়ানকে দিয়ে আমাকে জমা দিতে হতো। উনি আমাদের কলেজে ভর্তি হয়ে একেবারে ধন্য করে দিয়েছেন। এবার রিসিপ্টটা নিয়ে যখন দারোয়ান ওর কাছে দিতে যাবে, তখন আবার একচোট ঝগড়া করে আসবে। কে ওর হয়ে হুড়োহুড়ি করে টাকাটা দিল, আর কি হলো। যদিও আমি যাকে দিয়ে টাকাটা দিতে পাঠিয়েছি তাকে গুণা করে আমার নাম আমি জানাই। স্যার স্যার চলুন না স্যার। আরে আমাকে কি রিহার্সাল রুমে যেতেই হবে নাকি? হ্যাঁ স্যার, আপনি গেলে রিহার্সালটা তো পুরো জমেই যাবে স্যার। মানেটা কি? আমি কি রিহার্সাল জমানোর লোক যে আমি গেলে রিহার্সাল জমে যাবে? কেন স্যার, আপনাকে তো বহুবার গুনগুন করে গান গাইতে শুনেছি রিহার্সালের সময়। আর আজকে আমাদের রিকোয়েস্ট, আপনাকে আজকে 2 লাইন গাইতেই হবে আমাদের জন্য। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা।
হবে চেনা হবে জানা। তখন বলছিলাম স্যার একটু জোরে গান না, তাহলে সবাই একটু অবাক হয়ে যেত, আর তাহলে একটু সবাই চমকে যেত স্যার। গান তোলে তুফান নবীন প্রাণীর প্লাবনানে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন গান তোলে তুফান নবীন প্রাণীর প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণীর প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা, কিসের মানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। কিছু টাকা দিয়েছিলেন বোধহয়, তার রিসিপ্ট কপিটা। কিন্তু আমি তো কোনো টাকা জমা দিইনি। টাকা পাবো কোত্থেকে? এখন তো কোনো কাজই খুঁজে পাইনি। দুদিন ধরে তো জল আর বিস্কিট খেয়ে আছি। না খেয়ে মুখটা পুরো শুকিয়ে গেছে, ভাঙবে তবু মচ খাবে না। এখন রিসিপ্ট দেওয়া নিয়ে তুলকালাম শুরু হয়ে যাবে। চলো 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 পাল্টাই।